গল্পের নাম ভেলকির রাত। ধরন ভৌতিক বা থ্রিলার বা রহস্যময়। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী একটি ছোট্ট গ্রাম তালিপুকুর। নামটা শুনলেই গ্রামের লোকেরা কেমন যেন চুপ মেরে যায়। একটা ভয়, একটা গোপন আতঙ্ক সবার মধ্যে ছড়িয়ে থাকে। কারণ প্রতি বছর শ্রাবণের শেষ শুক্রবার রাতে ঘটে এক অদ্ভুত ঘটনা। সেই রাতটার নাম ভেলকির রাত। রুদ্র কলকাতার এক তরুণ সাংবাদিক, বহু বছর পর তার পৈতৃক ভিটেতে ফেরে। তার ঠাকুরদার ঘরটা বহুদিন খালি পড়েছিল। এবারে ফিরে এসে রুদ্র চায় গ্রামের সেই অদ্ভুত ভেলকির রাত সম্পর্কে একটা অনুসন্ধান করতে। সে বিশ্বাস করে না ভূত প্রেতের কথা, তাই যেদিন সে গ্রামে পৌঁছায় সেদিন সন্ধ্যাবেলায় সে হাঁটতে বেরোয় কিছু তথ্য জোগাড় করার আশায়। চায়ের দোকানে বসে বুড়ো হরিপদ তাকে সাবধান করে দেয়, বাবা, কালকে কিন্তু ভেলকির রাত, সন্ধ্যার পর বাইরে যাস না। রুদ্র হেসে বলে, ভূত কি সত্যিই আছে হরিপদ কাকু? হরিপদ চোখ সরু করে তাকিয়ে বলে, তুই বিশ্বাস কর আর না কর, কালকের রাতেই বুঝবি। রুদ্র আরেকটু তদন্ত চালায়। সে জানতে পারে গত 50 বছরে প্রতি বছর এই রাতে কেউ না কেউ নিখোঁজ হয়েছে। কেউ চাষ করতে বেরিয়ে আর ফেরেনি, কেউ পুকুরে স্নান করতে গিয়ে ডুবে গেছে, কেউ গুম হয়ে গেছে নিজের ঘর থেকেই। কিন্তু একটা জিনিস সব ক্ষেত্রেই মিল, শ্রাবণের শেষ শুক্রবার রাত, সময় ঠিক রাত 1টা। রুদ্র নিজের কৌতূহল দমন করতে পারে না। সেটা ঠাকুরদার পুরনো ঘরে গিয়ে সন্ধ্যায় আলমারি ঘেটে একটি পুরনো চামড়ার বাঁধানো ডায়েরি খুঁজে পায়। ডায়েরি খুলতেই প্রথম পাতায় লেখা, যার নাম উচ্চারণ করবি সে ফিরে আসবে। ভেলাসিনী এখন আর মানুষ নেই। রুদ্র শিউরে ওঠে। সে আরও পড়ে, 1963 সালে আমরা তাকে ডাইনি ভেবে আগুনে পুড়িয়ে মেরেছিলাম। ভুল করেছিলাম, সে নির্দোষ ছিল, কিন্তু আমাদের বিশ্বাসের আগুন তাকে অভিশপ্ত করে তোলে। রুদ্র বুঝে যায় এই ভেলকি নামক আত্মা আসলে এক নারীর প্রতিশোধ, যার উপর অন্যায় হয়েছিল। এখন সে ঠিক করেছে প্রতি বছর একজন করে গ্রামবাসীকে হারিয়ে দেবে, যতদিন না সত্য প্রকাশ পায়। রুদ্র সিদ্ধান্ত নেয় এবার সে রাত জেগে এই রহস্যের সমাধান করবে। রাত 12টা, চারদিক নিস্তব্ধ। কুকুরের ডাক থেমে গেছে, বনের মধ্যে থেকে ভেসে আসছে হালকা শো শো শব্দ। রুদ্র ক্যামেরা অন করে রাখে। আলো নিভিয়ে সে জানলার পাশে বসে। রাত 1টা। হঠাৎ করে হাওয়ার গতি বাড়ে, গাছের ডালপালা অদ্ভুতভাবে নড়ছে। সামনে কিছু একটা ভেসে ওঠে কুয়াশার ভেতর থেকে। এক ছায়ামূর্তি, মাথায় লম্বা এলোমেলো চুল, গা থেকে জল পড়ছে, চোখ যেন জ্বলছে আগুনে। রুদ্র ভয় পায়, কিন্তু হাল ছাড়ে না। সে বলে, তুমি ভেলাসিনী, আমি জানি তোমার সাথে অন্যায় হয়েছে, আমি সবার সামনে তোমার কাহিনী প্রকাশ করব। ভেলকির চোখ জ্বলতে থাকে। সে বলে, তুই সেই রক্তের সন্তান যে আমাকে আগুনে ঠেলে দিয়েছিল। রুদ্র জবাব দেয়, হ্যাঁ, আমি সেই বংশের, কিন্তু আমি সত্য প্রকাশ করতে এসেছি। তোমার উপর অন্যায় হয়েছিল, মানুষ জানুক সেই কথা। এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভেলকি। চারপাশে বাতাস স্তব্ধ হয়ে আসে। সে ধীরে ধীরে মিলিয়ে যায়। শুধু বাতাসে তার একটাই কথা ভেসে থাকে, তুই যদি কথা রাখিস আমি ফিরে আসব না, যদি ভুল করিস আমি ফিরে আসব আবার। পরদিন সকালে রুদ্র গ্রামের লোকদের সব কিছু জানায়। ডায়েরির কপি করে সকলের হাতে দেয়। গ্রামের মানুষ স্তব্ধ হয়ে যায়। তারা প্রথমবার নিজেদের অপরাধ স্বীকার করে নেয়। এক সভা ডাকা হয়, যেখানে রুদ্র গ্রামের পঞ্চায়েতের সামনে সব বলে, কিভাবে ভেলাসিনী ছিল নির্দোষ আর তার আত্মা প্রতিশোধ নিচ্ছিল বছরের পর বছর। সেই বছর থেকে আর কেউ নিখোঁজ হয়নি। ভেলকি রাত যেন এক সাধারণ রাত হয়ে গেল। তবে রুদ্র নিজের ডায়েরির শেষ পাতায় লিখে রাখে, ভেলকি চলে গেছে, কিন্তু ক্ষমা কি সত্যিই দিয়েছে, নাকি সে অপেক্ষা করছে আবার একদিন ফিরবে প্রতিশোধের জন্য? তালিপুকুর গ্রামে ভেলকির রাতের ঘটনা প্রকাশ হওয়ার পর 1 বছর কেটে গেছে। এখন যেন গ্রামের বাতাসটাই বদলে গেছে। মানুষ রাতে আর ভয়ে কাঁপে না, পুকুর ঘাটে হাঁটে, সন্ধ্যায় মাঠে কাজ করে। কেউ ভাবে না আবার কোনোদিন ভেলকি ফিরে আসতে পারে। রুদ্র আবার কলকাতায় নিজের সাংবাদিকতার কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু দিন যত যায়
রুদ্রের চারপাশে একটা অদ্ভুত শীতলতা জমতে থাকে। অফিসের কেবিনে মাঝে মাঝে আলো নিভে যায়, দরজা আপনা থেকেই খুলে যায়, আর আয়নার পেছনে কখনো এক নারীর ছায়ামূর্তি দেখা যায়। ভেজা চুল, ফ্যাকাশে চোখ, চুপচাপ তাকিয়ে থাকা। প্রথম দিকে রুদ্র ভাবে হয়তো এগুলো তার কল্পনা, কিন্তু যখন রাতে স্বপ্নে সেই একই মুখ, সেই আগুনের পেছনে চিৎকার করা নারী আবার ফিরে আসে, সে বুঝে যায় কিছু একটা আবার শুরু হয়েছে। এক রাতে ঘুম থেকে জেগে উঠে রুদ্র দেখে তার হাতের ওপর কালচে দাগ, যেন পুরনো কয়লার ছাপ। স্বপ্নই কি তবে বাস্তব হয়ে উঠছে? ঠিক সেই সময় খবর আসে তালিপুকুরে আবার কেউ নিখোঁজ হয়েছে। গ্রামের এক তরুণী অনন্যা হঠাৎ এক রাতে উধাও হয়ে গেছে নিজের ঘর থেকেই। খোঁজ করতে গিয়ে পরিবার তার ঘরে পায় একটা পুড়তে থাকা চামড়ার টুকরো, তাতে লেখা, তোর সময় শুরু হলো। রুদ্র দেরি না করে আবার গ্রামে ফিরে আসে। গ্রামের মানুষদের চোখে আবার সেই ভয়। সবাই নিচু গলায় বলে, ভিলকি ফিরেছে। কিন্তু এবার ভিলকি একা নয়। রুদ্র নিজের ক্যামেরা, নোটপ্যাড আর পুরনো ডায়েরি নিয়ে সেই পুকুর ঘাটে যায় যেখানে 1 বছর আগে সে প্রথম দেখেছিল ভেলকিকে। চারপাশে নিস্তব্ধতা, রাত ঠিক 1টা বাজে। গাছের পাতায় বাতাস থেমে গেছে। হঠাৎই তার পেছনে ঠান্ডা একটা শব্দ, তুই কথা রাখিস নিরুদ্র। সে ঘুরে দাঁড়ায়। ভেলকি, আগুনের মতো জ্বলন্ত চোখ, ভেজা কাপড়, তার কণ্ঠস্বর ঠান্ডা কিন্তু তাতে জ্বলন্ত ক্রোধ। রুদ্র বলে, আমি তো তোমার সত্য প্রকাশ করেছি। আমি তো বলেছিলাম কেউ যেন আর তোমার মতো নির্দোষের উপর অন্যায় না করে। ভেলকি বলে, তুই কি ভাবিস শুধু সত্য বললেই সব মিটে যায়? আমার আত্মা একা ছিল না রুদ্র, আমাদের অনেকেই ছিল যাদের ওপর তোমাদের বিশ্বাসের আগুন পড়েছিল। আমি ছিলাম শুধু শুরু। রুদ্র চারপাশে দেখতে পায় অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে আরও কয়েকটি ছায়ামূর্তি। তাদের চোখে লাল আলো, মুখে নীরব অভিশাপ। হয়তো তারাই ছিল সেই অন্য আত্মারা যাদের কণ্ঠ কখনো শোনা যায়নি। ভেলকি ধীরে ধীরে বলে, এইবার আমাদের শেষ গল্প বলার সময় এসেছে রুদ্র। তুই সত্য প্রকাশ করেছিস, কিন্তু তোর রক্ত এখনো শুদ্ধ হয়নি। ভোর হওয়ার আগে রুদ্র পঞ্চায়েতকে ডাকে। পুরো গ্রাম একত্রিত হয়। রুদ্র সকলকে জানায় ভিলকির ইতিহাস শুধু একটি নারীর ছিল না, ছিল এক সমাজের অন্যায়ের প্রতিচ্ছবি। সে সকল নাম, সকল কাহিনী একে একে পড়ে শোনায়। গ্রামের লোকেরা মাথা নিচু করে থাকে। এরপর একটি অনুষ্ঠান হয়, মুক্তিযজ্ঞ। সেই যজ্ঞে আগুনে একে একে পুরনো সব নাম লেখা পাতা পুড়িয়ে দেওয়া হয়, যেন প্রতিটি আত্মাকে শান্তি দেওয়া যায়। রাত্রি 12টা, হাওয়ার দমকে একবার সমস্ত আলো নিভে যায়। আর ঠিক সেই মুহূর্তে পুকুর ঘাটের ওপারে এক মূর্তি জ্বলে ওঠে, ভেলকি। সে বলে, তুই শেষ সুযোগ পেয়েছিস রুদ্র। যদি আবার কেউ প্রতারণা করে, আমি ফিরে আসব ভয়ঙ্কর রূপে। তারপর মিলিয়ে যায় বাতাসের সঙ্গে। আবার সেই পুরনো শীতলতা ফিরে আসে। রুদ্র পরদিন সকালে নিজের ডায়েরির শেষ পাতায় লেখে, ভেলকির রাত হয়তো শেষ হয়নি, হয়তো কিছুক্ষণের জন্য থেমে আছে। সত্যকে কেউ আর ভুলে গেলে সে আবার ফিরবে, আরও ভয়ঙ্কর হয়ে। তালিপুকুর গ্রামে মুক্তিযজ্ঞের পর কেটে গেছে 6 মাস। গ্রামের বাতাসে আর সেই আগের গা ছমছমে ঘাপটা নেই। সন্ধ্যাবেলায় পুকুর ঘাটে বসে চা খায় লোকজন, বাচ্চারা মাঠে দৌড়ায়, নারীরা গানের আসর বসায়। মানুষ এখন নিশ্চিন্তে ঘুমায়, মনে হয় ভেলকির অভিশাপ শেষ। কিন্তু একদিন হঠাৎ করেই বদলে গেল সব কিছু। সেই বিকেলে 8 বছরের রাজু, যাকে সবাই চেনে তার হাসি মুখ আর দৌড়াদৌড়ির জন্য, মাঠে খেলতে গিয়েছিল। সূর্য ডোবার আগেই সে নিখোঁজ। খোঁজাখুঁজির পর তার কোনো হদিশ মেলে না। শুধু একটা কাগজের টুকরো পাওয়া যায় মাঠের পাশে পড়ে থাকা তার ছোট্ট ব্যাগের ভিতর। তাতে আঁকা ছিল এক নারী মূর্তি, যার মুখ নেই, চোখের জায়গায় শুধুই কালি। পাশে ছোট হাতে লেখা, আমাকেও ডেকেছে। এই খবর পৌঁছায় কলকাতায়, রুদ্রের কাছে। তালিপুকুরে এক সময় যে সাংবাদিক এসে ভেলকির ঘটনা তুলে ধরেছিল, তিনি এখন আবার ফিরে আসেন। গ্রামে এসে রুদ্র দেখে পুরনো পুকুরের জল বদলে গেছে। এখন তার রং হালকা সবুজাভ, মাঝে মাঝে অদ্ভুত কুয়াশা উঠছে। কেউ কেউ বলে রাতে জল থেকে মুখ ভেসে ওঠে, কিন্তু তারা মানুষের নয়, বিকৃত মুখ, যেন কোনো চরম ভয়ের মধ্যে চিরকাল আটকে আছে। রুদ্র ক্যামেরা হাতে পুকুর ঘাটে বসে রাতে 10টার সময়।
চারপাশে নীরবতা। হঠাৎ পেছনে ফিসফিস শব্দ শুনতে পায়। তুই ভাবছিস আমি একা ছিলাম? চমকে ঘুরে দাঁড়ায় সে। কেউ নেই, কিন্তু ক্যামেরার লেন্সে সে দেখে এক নারী দাঁড়িয়ে আছে, মুখ ঢাকা সাদা কাপড়ে, চোখের জায়গায় রক্তের মতো লাল। এটা ভেলকির কণ্ঠ নয়, এটা অন্য কারো, অন্য কিছু। হঠাৎ পুকুরের দিক থেকে ভেসে আসে এক গলা। ভেলকি তো আগুনে পুড়েছিল, আমি তো ডুবে গেছিলাম। আমার নাম কেউ কখনো উচ্চারণই করেনি। রুদ্র পরদিন খোঁজ খবর করে জানতে পারে শুধু রাজু নয়, গত 10 বছরে আরও 7টি শিশু নিখোঁজ হয়েছে। তার আলাদা সময়, আলাদা বয়সে হারিয়েছে, তাই কেউ মিল খুঁজে দেখেনি কখনো। দোহারিপুর থেকে আসা এক বৃদ্ধা বলেন তার নাতনিও একবার এমনই এক মুখহীন নারী এঁকেছিল। সেই ছবির নিচে লেখা ছিল, জল ওকে ভালোবাসে। তখন রুদ্র খোঁজ করে পায় এক পুরনো কুঁড়ে ঘর, মাধব সাধু নামে এক বৈদ্যের। সেখানকার ভাঙাচোরা বাক্সের ভিতর পায় এক খাতা, যেখানে লেখা, ভেলকি ধরা পড়লে তার বোন পুকুরে ঝাঁপ দেয়। জলমায়া তার নাম। ও মরেনি, ওর নাম ভুলে গেছে সবাই, তাই সে ফিরে এসেছে। রুদ্র বোঝে এবার যে এসেছে সে ভেলকি নয়, জলমায়া। মুখহীন, নামহীন, কিন্তু ভয়ঙ্কর। ওর ক্ষমতা নামে। কেউ ওর নাম নিলেইও শক্তি পায়, আর যে ওর মুখ দেখে ছালে সে হারিয়ে যায়। রাতে আবার পুকুর ঘাটে ভিড়ে আসে রুদ্র। এবার পুকুরের কুয়াশা ঘন, আর জলের ভিতর ফিসফিসানি বেড়েছে। হঠাৎ জলের মধ্য থেকে ভেসে ওঠে মুখহীন নারী। তার মুখ নেই, শুধু কালি। সে বলে, আমি যে কারো মুখ পড়তে পারি, কিন্তু আমার নিজের মুখ নেই। রাজু আমার মুখ দেখে ফেলেছিল, তাই সে ফিরবে না। জলমায়া রুদ্রকে চুক্তির প্রস্তাব দেয়, তুই চাইলে ওদের ফেরত পেতে পারিস, কিন্তু আমাকে একটা নাম দিতে হবে। কেউ আমার হয়ে থাকবে, আর সবাইকে আমি ছেড়ে দেব। রুদ্র দ্বিধায় পড়ে যায়। সে কি নিজের নাম দেবে, নিজের জীবন উৎসর্গ করবে? ঠিক তখনই ফিসফিসিয়ে ওঠে এক পুরনো কণ্ঠস্বর, ভেলকির কণ্ঠ। ওর কথায় ভুল করো না রুদ্র, আমাকেও একলা করেনি। আমি আগুনে পুড়েছিলাম, আরও নিজের ইচ্ছায় ডুবে গেছিল। ও ফিরে এলে কেউ বাঁচবে না। রুদ্র বোঝে জলমায়ার শক্তি ওর নামেই, তাই সে সিদ্ধান্ত নেয় এই নাম কেউ উচ্চারণ করবে না। পরদিন পঞ্চায়েত চত্বরে এক বড় যজ্ঞের আয়োজন করা হয়। এবার আর আগুন নয়, জল দিয়েই তাকে বেঁধে রাখার চেষ্টা। যজ্ঞ শুরু হতেই পুকুর থেকে উঠে আসে সেই মুখহীন রূপ, নারী মূর্তি কালো শাড়িতে মোড়া, কালী মুখে। সে বলে, তুই আবার আমাকে অচেনা করবি? রুদ্র চিৎকার করে বলে, তুই নামহীন, কেউ তোর নাম বলবে না। তুই থাকবি অন্ধকারে আর ফিরবি না। পুকুরের জল কাঁপে, দোলে ওঠে চারপাশ, বাতাস ভারী হয়ে ওঠে। হঠাৎ এক শিশুর গলা ভেসে ওঠে, আমরা ফিরতে চাই। তারপর একে একে 7টি শিশুর ছায়া জলের ওপর ভেসে ওঠে। রাজুর মুখও দেখা যায়। ধীরে ধীরে কুয়াশা মিলিয়ে যায়, পুকুরের জল স্বচ্ছ হয়ে ওঠে। রাজুর আঁকা ছবিতে মুখহীন সারি নেই, এবার সেখানে খোলা মাঠ আর নীল আকাশ। রুদ্র ফিরে যায় কলকাতায়, কিন্তু তার খাতার শেষ পাতায় লেখা থাকে, ভেলকি শেষ নয়, জলমায়াও নয়। যতদিন নাম থাকবে ততদিন ওরা ফিরবে। গল্পটি ভালো লেগে থাকলে আরএনআর বাংলা এন্টারটেইনমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং একটি লাইক করে পাশে থাকতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প দিতে উৎসাহিত করে আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইবে।